হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার পর তারই চাচাতো ভাইকে বিয়ে করেছি। আমি যদি ভালো থাকি, সুখে থাকি, তাহলে অন্য কারোর অসুবিধা হওয়ার কথা না। কারণ আমার কষ্টের দিনগুলোতে, আমার অভাবের দিনগুলোতে কেউ আপনারা আমার পাশে থাকেন। সেই দিনগুলো আমি একাই পার করেছি, অনেক কষ্টে। সম্পর্ক করে বিয়ে করেছিলাম বাড়ি থেকে পালিয়ে। মা বাবা এই 5 বছরে আজও মেনে নেয়নি। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে ছিল বেকার। আমরা দুজন পালিয়ে বিয়ে করে সেখানে 2 মাস থাকার পর সোজা শ্বশুর বাড়ি গিয়ে উঠেছিলাম। তারা মেনে ঠিকই নিয়েছিল, কিন্তু উঠতে বসতে কথা শোনানোর কোনো কুল ছিল না। বিয়ের বছর খানিক আমার হাজবেন্ড এক কোম্পানিতে চাকরি করে। যতদিন চাকরি করেছে, কিছু টাকা সংসারে দিয়েছে, ততদিন সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করেই চাকরিটা চলে যায়। সেখান থেকে শ্বশুর শাশুড়ি ননদের নির্যাতন শুরু হয়। সংসারে আমার হাজবেন্ড যেহেতু কোনো টাকা পয়সা দেয় না, তখন ভাবলাম আমাকে নিজেকেই কিছু করতে হবে। শখের বসে এক সময় দর্জির কাজ শিখেছিলাম, সেটা নিয়েই শুরু করলাম। ও তার আগে একটা কথা বলে নি, আমার হাজবেন্ডের চাচাতো ভাই সোহেল, সে সব সময় আমার হাজবেন্ডের সাথে থাকতো। আমাদের যেখানে দাওয়াত পড়তো ঠিক সেখানে আমার হাজবেন্ড ওকে নিয়ে যেত। সব সময় নিজের ভাইয়ের মতো করে নিয়ে বেড়াতো ওকে। ভাবি হিসেবে ও আমাকেও অনেক শ্রদ্ধা সম্মান করত। নিয়ম করে আমাদের বাড়িতে যাওয়া আসা ছিল। আমাদের বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করতো, আমাদের সাথে একসাথে মার্কেটে যেত। একদম আমার হাজবেন্ডের আপন ভাই যেমন হয় ঠিক তেমন। 1 বছর পর যখন ওর কোম্পানির চাকরিটা চলে যায়, তখনও সব সময় বাসাতেই থাকতো, বাজে বন্ধুদের সাথে মেলামেশা করতো। এভাবে আস্তে আস্তে ও নেশাগ্রস্ত হয়ে গেল। আমি এদিকে দর্জির কাজ করে যে কয় টাকা ইনকাম করতাম, সেটা দিয়ে সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতাম। এদিকে আমি কনসিভ করেছি, তার জন্য আলাদা কিছু খরচ লাগে, ডাক্তারের কাছে যেতে হয়। সবকিছু আমার টাকাতেই চলে। এই অবস্থায় আমি অনেক কষ্ট করে মেশিন চালিয়ে কিছু ইনকাম করি। আমার শাশুড়ি আমাকে অনেক কষ্ট দেয়। 3 বেলা খাবারের জায়গায় 2 বেলা খেতে দেয়। এই অসুস্থ অবস্থায় যেখানে বাড়তি খাবার কথা, সেখানে বাড়তি তো দূরের কথা, 1 বেলা খাইতে গেলেই খোটা দেয়। স্বামী কিছু করে না, সংসারে ইনকাম নেই, টাকা পয়সা দেয় না, কোথা থেকে চাল আসে, কোথা থেকে এত খাওয়া আসে? তোমার স্বামীকে বলো টাকা ইনকাম করতে, সংসারে বাজার ঘাট করতে, খাওয়া কি এমনিতেই আসে? এমন সব বাজে ভাবে আমার সাথে ব্যবহার করতো, যেগুলো নেওয়া যেত না। আমার স্বামী আমাকে কখনো সময় দিত না, সব সময় বন্ধু বান্ধব, নিজের আড্ডাবাজি নিয়েই ব্যস্ত থাকতো। আমি যখনই বলতাম যে আমার কাজের জন্য কিছু কাপড় আনতে হবে, কিছু কাজ ডেলিভারি দিতে হবে, তখনই আমাকে বলতো তুমি সোহেলকে নিয়ে যাও। আমি সবসময় সোহেলকেই নিয়ে যেতাম। আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই দেখতো যে আমরা দুজনে রিক্সা করেই যাচ্ছি। এমনটা নয় যে আমরা রিক্সায় ওঠে রিক্সার হুডি দিয়ে যাচ্ছি, কিংবা আমরা লুকিয়ে কোথাও যাচ্ছি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই খারাপ কথা বলতো। আমার হাজবেন্ডকে সেটা শেয়ার করলে ও বলতো লোকে যা বলে বলুক, আমি ঠিক থাকলেই হলো। আমিও সেই ভেবেই কিছু মনে করতাম না। আমার দেবর সোহেলের সাথে আমি মার্কেটে যেতাম, কাপড় চোপড় কিনতাম, আবার ডেলিভারি দিতে গেলেও ওকেই ফোন করতাম, ও গিয়েই ডেলিভারি দিত। যেহেতু আমি এই অসুস্থ অবস্থায় নিজে যেতে পারতাম না, আবার আমার হাজবেন্ডও আমার কোনো কাজে হেল্প করতো না, সবসময় ওকেই বলতো, তাই আমাকে বাধ্য হয়েই সবসময় সোহেলের সাহায্যই নিতে হতো। এই পুরো প্রেগনেন্সিতে আমি মেশিনের কাজ করে আমার সিজারের টাকা জমাই। আমি জানতাম আমার সিজারের জন্য আমার শ্বশুরবাড়ি থেকে কেউ 1 টাকাও দিবে না। আবার এদিকে আমি পালিয়ে এসে বিয়ে করেছি, সেই সূত্রে আমি আমার বাবার কাছে গিয়েও হাত পাততে পারবো না। আমি সেখানেও বিয়ের পরে একদিনও যাইনি। আর এখন আমার বিপদের দিনে শুধু টাকার জন্য ওই বাড়িতে আমি কোন মুখে যাব? এই সব কথা চিন্তা করে অনেক কষ্টে এই অবস্থায় মেশিনের কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলাম সিজারের জন্য। এই সময় যে পুষ্টিকর খাবার খেতে হয় মেয়েদের, আমার হাজবেন্ডের এতটুকু সামর্থ্য ছিল না যে কোনো কিছু সে এনে দিবে। তাকে কোনো কাজ করতে বললে বলতো আমি কি কাজ করব? লেখাপড়া জানা ছেলে, আমি কোনো কাজ করতে গেলে আমার লজ্জা লাগে। আমি একদিন সহ্য করতে না পেরে বলেই দিলাম যে হ্যাঁ, তুমি রিক্সা চালাও, রিক্সা চালালে সমস্যা কি? তুমি তো কর্ম করে খাচ্ছ, চুরি তো আর করছো না। আমার হাজবেন্ড সেটাও করবে না। সারাদিন বন্ধুদের সাথে আড্ডাবাজি করা ছাড়া তার আর কোনো কাজ নেই। আমার চেকআপের খরচ, আমার ওষুধ, সমস্ত টাকা আমাকে নিজেকেই বহন করতে হয়। এমনকি কাজ করে নিজের সংসারেও কিছু টাকা দিতে হয়। ডেলিভারির ডেট এলো, আমাকে হসপিটালে ভর্তি করা হলো। সিজারের পর ফুটফুটে একটা মেয়ে সন্তানের জন্ম দিলাম আমি। আমার স্বামী সেখানে উপস্থিত নেই। আমার প্রতি না হয় কোনো দায়িত্ব না থাকতে পারে, তার সন্তানের প্রতি তো তার দায়িত্ব থাকা উচিত। প্রথম সন্তান, সন্তানের মুখটা তো তাকে দেখা উচিত। হসপিটালে 4 দিন থাকার পর বাড়িতে এলাম। সিজারের পর তো কোনো মেয়েই সুস্থভাবে সমস্ত কাজ করতে পারে না। আমার শাশুড়ি সমস্ত কাজ করতো আর আমাকে কত কথা যে শোনাতো, মনে হতো যে এর চেয়ে বোধহয় মৃত্যুই ভালো। একে তো স্বামী সংসারে কোনো টাকা পয়সা দেয় না, তারপরও আমি যে টাকাগুলো জমিয়েছিলাম সেগুলো তো সিজারেই শেষ হয়ে গেছে। এখন নিজের মেয়ের প্যাম্পাস, নিজের ওষুধপত্র, মেয়েরও টুকটাক ওষুধপত্র, এগুলো আমি কোথা থেকে কিনবো? শাশুড়ি 2 বেলা খেতে পর্যন্ত দেয় না, সেখানে ওষুধপত্র, মেয়ের প্যাম্পাস, এগুলো দেয়া তো দূরের কথা।
কোনো দিশে না পেয়ে আমার দেবর সোহেলকে ফোন দিলাম। ও আমাদের বাড়িতে আসলো। ওকে বললাম কিছু টাকা ধার দিতে, আমি সুস্থ হয়ে কাজ করে ওর টাকা ফেরত দিয়ে দেব। ও আমাকে অল্প কিছু টাকা ধার দেয়, সেই টাকা দেই কিছুদিন চললাম। এভাবেই 3 মাস কেটে গেল। 3 মাস পর আমি আবারও মেশিং এর কাজ শুরু করলাম। সিজারের পর অন্তত 6 মাস ভারী কোনো কাজ কিছুই করা যায় না, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি 3 মাস পরেই কাজ শুরু করলাম। সারাদিন দৌড়োদৌড়ি, নিজের মেয়েকে দেখাশোনা করা, নিজের কাজ করে সেগুলো আবার ডেলিভারি করা, নতুন কাপড় কিনে নিয়ে আসা, আমার উপর অনেক চাপ যেত। রাত 12টার দিকে যখন বালিশে মাথা রাখতাম, মনে হতো সারাটা রাত কোন দিক দিয়ে গেছে ঠিকও পেতাম না। মাঝে মধ্যে আমার হাজবেন্ড রাত 12টার পরে বাড়িতে এসে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু আমাকে তো সারাদিন কাজ করতে হয়। সারাদিন এত খাটাখাটনির পরে রাতে আর শারীরিক সম্পর্কের কোনো চাহিদাই থাকে না। এই নিয়ে আমার স্বামীর মনে সন্দেহ জাগলো। তুই কোথায় কি করিস? আমাকে মারধর করে, গালিগালাজ করে। তুই হয়তো কোথাও রাত কাটাস, নইলে আমি চাইলে তুই দিস না কেন, আমার কাছে আসিস না কেন? একে তো সারাদিন নিজে দর্জির কাজ করে টাকা ইনকাম করতে হয়, ছোট্ট একটা বাচ্চা আমার ঘাড়ে, তার উপরে স্বামী কোনো কাজ করে না, সংসারে টাকা পয়সা দেয় না। এবার আবার নতুন করে যোগ হলো আর একটা অশান্তি। এইভাবে আমার মেয়ের বয়স আজ 6 মাস। 6 মাসের পর থেকে বাচ্চাদেরকে বাড়তি খাবার দিতে হয়। পাড়ার সবাই বলল সেরোরাক্স দিতে, ওকে বাড়তি খাবার দিতে হবে, ঘরের তৈরি সমস্ত খাবার খাওয়াতে হবে। কিন্তু আমার সময় কোথায়? সারাদিন মেয়েকে যে এতবার খাওয়াবো, সময় লাগবে তো। সারাদিন নিজে মেশিং এর কাজ করে টাকা ইনকাম করব, নাকি মেয়ের দিকে খেয়াল করব? সেরোরাক্স কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েকে খাওয়ানো শুরু করলাম। তাতেও আমার শাশুড়ির দোষ। আমার শাশুড়ি কত রকম কথা শোনাতে শুরু করলো। ঘরে যেগুলো রান্না হয় সেটা খাওয়ালেই তো হয়, আবার সেরোরাক্স কিনে নিয়ে আসার কি দরকার? আমাদের বাচ্চা কাচ্চা কি আমরা মানুষ করিনি? আমরা ঘরে তৈরি খাবার খাইয়েই আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করেছি। নিজের স্বামীর তো কোনো টাকা ইনকামের যোগ্যতা নেই, তার আবার এত বড় লোকিপনা। এত কথা আমার আর সহ্য হয় না। শ্বশুর শাশুড়ি ননদের কথা, আবার এদিকে রাত হলে স্বামীর মারধর, স্বামীর কথা। নিজের স্বামীকে একদিন রাতে পাশে বসিয়ে ভালো করে বোঝালাম, তুমি কিছু একটা করো, এইভাবে তো আর সংসার চলে না। আমাদের নিজের একটা মেয়ে হয়েছে, অন্তত তার ভবিষ্যতের কথা চিন্তা করেই কিছু করো। আমার হাজবেন্ড বলল, কি করব? কিছু করতে গেলে তো টাকা লাগবে, টাকা কোথায় পাবো? আমি বললাম, আমাদের মোড়টাতে একটা চায়ের দোকান দাও। আমার একটা কানের তার ছিল, শেষ সম্বল। সেই কানের তারটা বিক্রি করে 15,000 টাকা দিয়ে ওকে একটা চায়ের দোকান করে দিলাম। বছর খানিক যেতে না যেতেই লাভ তো দূরের কথা, লাভ তো আমি চোখেই দেখিনি, লাভ আসল সবটাই খেয়ে বসে আছে। আমার আর মাথায় কাজ করে না, কি করব? আমার শুধু এইটুকু স্বল্প আয়ে কিভাবে সংসারে টাকা পয়সা দেব, মেয়েটাকে মানুষ করব। এদিকে স্বামীও কিছু একটা করে না, কিচ্ছু করে না। ইদানিং প্রতিদিন রাতে আমার স্বামী নেশা করে বাসায় এসে আমাকে মারধর করে, আমাকে গালিগালাজ করে, বলে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে ব্যবসা করার জন্য। আমি সেখানে কোন মুখে যাব, যেখানে আমি নিজে পালিয়ে এসেছি? এখন আমার এই বিপদের দিনে তাদের বাড়িতে গিয়ে হাত পেতে টাকা নিতে পারবো না। সবকিছু চিন্তা ভাবনা করে নিজে একটা সিদ্ধান্ত নিলাম, এই বাড়ি থেকে বের হয়ে যাব, স্বামীকে ডিভোর্স দেব। এর কাছে আর থাকা যায় না। অনেক তো চেষ্টা করলাম ভালো করার, নিজের শেষ সম্বল কানের সোনার দুল বিক্রি করেও টাকা দিলাম, তাতেও কিছু করতে পারলো না। ইদানিং আমার শ্বশুর শাশুড়ি ননদ আমার স্বামীর কথাতে সোহেলের সাথে আমাকে সন্দেহ করে, তাছাড়া পাড়া প্রতিবেশীরাও সন্দেহ করে। আমি সোহেলের সাথে মার্কেটে যাই, ঘোরাফেরা করি রিকশায় করে, সেটাই দেখে ওরা। কিন্তু আমার স্বামী সেই তো পারমিশন দিয়েছিল, সে পারমিশন না দিলে তো আমি তার সাথে যেতে পারতাম না। কিন্তু এখন তারা তাদের নিজেদের দোষ কেউ মানবে না, এখন সব দোষ আমার। আমি কেন সোহেলের সাথে মার্কেটে যেতাম, রিকশায় করে ঘোরাঘুরি করতাম? নিজের মনের ভেতর এবার একটা জেদ তৈরি হলো, কাটা দিয়ে কাটা তুলবো। যেই সাপে কামড়ায় সেই সাপ দিয়েই বিষ তুলতে হয়। যার সাথে আমাকে সন্দেহ করা হলো, আমি তাকেই বিয়ে করব। আমি কোনো কিছু না করেও যখন আমার বদনাম হলো, তখন আমি সেটাই করব, কাটা দিয়ে কাটা তুলবো। আমি সেটাই করলাম। বাড়ি থেকে বের হয়ে গেলাম একটা ভাড়া বাড়িতে। সেখানে গিয়ে আমার স্বামীকে ডিভোর্স পেপার পাঠালাম। ডিভোর্সের 3 মাসের মাথায় আমার হাজবেন্ডের চাচাতো ভাই সোহেলকে বিয়ে করলাম। আমি আমার সংসার ছেড়েছি, আমার স্বামী ছেড়েছি, এতে আমার কোনো দুঃখ আক্ষেপ কিচ্ছু নেই, কারণ তারাই আমাকে বাধ্য করেছে সংসার ছাড়তে। আমি নিজের ইচ্ছাতে সংসার ছাড়িনি। আর কোনো মেয়েই তার সংসার কম কষ্টে ছেড়ে আসে না। এখন আমি আমার প্রাক্তন স্বামীর চাচাতো ভাইকে বিয়ে করে খুব ভালো আছি। বর্তমান স্বামীকে নিয়ে অনেক সুখে আছি, শান্তিতে আছি। আমাকে কে কি বললো, আমার নামে লোকে সমালোচনা করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার কষ্টের দিনে কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। মাঝে মাঝে নিজেকে ভালো রাখতে নিজেকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়।